নমস্কার, আমি ডক্টর শতশ্রী ঘোষ। আজকে আবার আপনাদের মধ্যে এসে পড়েছি একটা বিষয় নিয়ে আলোচনা করতে। কালকে ছিল 2রা এপ্রিল, অটিজম অ্যাওয়ারনেস ডে। কালকে আপনাদের সাথে ভেবেছিলাম এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, যাই হোক সেটা আর হয়ে ওঠেনি। আজকে আপনাদের সাথে অটিজম কি, কেন হয়, কি দেখে আমরা বুঝবো বাচ্চাদের মধ্যে অটিজম ডেভেলপ হচ্ছে, বা তার কিছু সম্ভাব্য হোমিওপ্যাথিক ওষুধ, এইসব বিষয় নিয়ে আলোচনা করবো। তাহলে শুরু করা যাক। অটিজমটা কি বলুন তো? বাচ্চাদের যে ব্রেনের ডেভেলপমেন্ট, সেটা যদি কোনো অংশে ঘাটতি হয়, সেক্ষেত্রে বাচ্চাদের পরবর্তী বিহেভিয়ারে কিছু চেঞ্জেস দেখা যায়। এটা সাধারণত 3 বছরের নিচে বাচ্চাদের বা 3 বছর বয়স থেকে আমরা দেখতে পারি। 3 বছরের নিচে বাচ্চাদের মধ্যে থেকেও এটা দেখা যায়। তো অটিজম কথাটার সাথে আমরা এখন প্রত্যেকেই জড়িত। নানান কারণে আমাদের দেশে অটিজমের সংখ্যা বেড়েই চলেছে। এখন বলছে প্রতি 10 জন বাচ্চার মধ্যে 2জন বাচ্চা নাকি অটিস্টিক। অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের মধ্যে আক্রান্ত। এর কারণ যদি কারণগুলো আমরা ভাবি বা আলোচনা করি, তাহলে কিন্তু আমরাও খানিকটা দায়ী বাচ্চাদের অটিজমের জন্য। আমরা বাবা মারাও খানিকটা দায়ী। কারণগুলো কি বলুন তো? যেমন দেখুন, কারণগুলোর মধ্যে একটা ধরুন তো জিনগত সমস্যা, ফ্রাজাইল এক্স ক্রোমোজোম যদি বলে, একটা হলো ফ্যাক্টর। অনেক ক্ষেত্রে কি হয় না, মা যদি প্রেগন্যান্সিতে কোনো আঘাত পায়, পড়ে যায় বা আঘাত পায়, বা মায়ের কোনো ব্লিডিং এর হিস্ট্রি থাকে প্রেগন্যান্সিতে, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চাদের অটিজম হওয়ার একটা চান্স থাকে। বা আমাদের পরিবেশ দূষণ, বা পরিবেশে যদি খুব সীসার পরিমাণ, যে অঞ্চলে বাতাসে সীসার পরিমাণ বেশি, মা যদি সেই ওই অঞ্চলের মধ্যে প্রেগন্যান্সির সময় থাকে, বা খুব কেমিক্যাল যুক্ত খাবার বাচ্চারা বা যদি বাচ্চারাও ছোটবেলা থেকে গ্রহণ করে, তাদের কিন্তু তার পরবর্তী ক্ষেত্রেও কিন্তু একটা অটিজম ডেভেলপ হওয়ার চান্স থাকে। বা মায়ের যদি প্রেগন্যান্সিতে খুব উচ্চ রক্তচাপ যুক্ত সমস্যা বা অন্য কোনো বড় রোগের সৃষ্টি হয়, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার অটিজম হওয়ার চান্স থাকে। মনোজাইগোটিক টুইন্স, বা যদি প্রথম বাচ্চা মধ্যে অটিজম থাকে, তাহলে দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রেও কিন্তু অটিজম হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। অনেক ক্ষেত্রে কি হয়, এখন আমাদের অনেক বেশি বয়সে যে সমস্ত মায়েরা তাদের প্রথম সন্তান নেয়, বা যদি দ্বিতীয় সন্তানও যদি প্রথম বেশি বয়স হয়, আফটার 35 বা আফটার 40 ইয়ার্স এর পর যদি মায়েরা তাদের প্রথম সন্তান নেয়, সেক্ষেত্রেও কিন্তু সেই বাচ্চার ক্ষেত্রে একটা দেখা যাচ্ছে যে অটিজম ডেভেলপ করছে। আর ধরুন কোনো মায়ের যদি ফার্স্ট ট্রাইমেস্টারে ব্লিডিং এর হিস্ট্রি থাকে, প্রথম 3 মাস প্রেগন্যান্সির মধ্যে যদি কোনো স্পটেড বা ব্লিডিং হয়, সেক্ষেত্রেও কিন্তু একটা অটিজমের সম্ভাবনা দেখা যাচ্ছে। বা যদি বাচ্চাটা প্রি টার্ম বেবি হয়, 9 মাস হওয়ার আগেই যদি বাচ্চাটার জন্ম হয়, বা ধরুন যখন অ্যামনিওটিক ফ্লুইড বা মায়ের ক্ষেত্রে প্রেগন্যান্সিতে কম থাকে, বা যদি যখন আপনার বাচ্চার জন্মের সময় অক্সিজেনের অভাব দেখা যায়, সেক্ষেত্রেও কিন্তু অটিজমের অভাব দেখা যায়। কি হয় বলুন তো? বাচ্চাদের মস্তিষ্কের মধ্যে একটা প্লাজমা সেরোটোনিনের পরিমাণটা খুব বেড়ে যায়। এই জন্য কিন্তু বাচ্চাই অটিস্টিক হয়ে পারে। আরো যদি পরিবেশগত সমস্যাগুলো দেখি, ধরুন বাচ্চারা যে সমস্ত বাচ্চারা কিছুদিন পরে অটিজম ডেভেলপ করছে, এই ধরুন বাবা মার মধ্যে সেপারেশন, একটা বাচ্চা বড় হচ্ছে, যখন যখন তার ডেভেলপমেন্ট হচ্ছে, সে দেখছে যে তার বাবা মার মধ্যে যে পারস্পরিক দূরত্ব তৈরি হচ্ছে, বা রোজকার অশান্তি, পারিবারিক ঝুট ঝামেলা, বা অন্য কোনো কারণে পরিবারের অন্য কারোর থেকে তাকে দূরে নিয়ে আসা, বা ধরুন একটা ফ্যামিলি, যে শুধু ফ্যামিলি বলতে শুধু একটা বাচ্চার জন্য তার বাবা মাই যথেষ্ট না, তার দাদু দিদা ঠাকুমা দাদু বা কাকা পিসি সবাই যথেষ্ট। তারা যদি শুধু বাচ্চা যদি শুধু বাবা মার কাছে বড় হতে থাকে, এই যে যে প্যারেন্টাল রিজেকশন বা সিঙ্গেল ফ্যামিলি সিনড্রোম যেটা আমরা বলি, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা এই ধরনের সিমটমস ডেভেলপ করতে থাকে। তাদের অতিরিক্ত জেদ বা অতিরিক্ত কোনো কিছু, এগুলো কিন্তু ডেভেলপ হতে থাকে। কি হয় বলুন তো? বাচ্চারা যে কথা বলতে শিখবে, তাদের যে ডেভেলপমেন্টাল যেগুলো হবে, এক একটা স্টেজ যে আসবে, এখনকার বেশিরভাগ বাবা মারাই কিন্তু তারা একা থাকে। আর কি করে বাচ্চাদেরকে, কি হয় আমার ক্ষেত্রেও বা তাই হচ্ছে, বাচ্চাদেরকে কি ডে কেয়ারে রেখে বড় হচ্ছে, বা কোনো মেয়েদের কাছে রেখে বড় হচ্ছে। বা আমরা ছোটবেলা থেকে যে জয়েন্ট ফ্যামিলিতে যেরকম এক্সপোজার পেয়ে বড় হয়েছি, ধরুন প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা লোকে দাদু ঠাকুমা বা তাদের প্রত্যেকের যে সঙ্গটা আমাদের কাছে দরকার, তাদের থেকেও যেগুলো শেখার দরকার, তারা কিন্তু সেটা পায় না। সেক্ষেত্রেও কিন্তু তাদের একটা ডেভেলপমেন্টাল ডিলে হতে থাকে। তারা কিন্তু সেই স্পষ্টভাবে কথা বলা শেখা, বা তাদের আই কন্ট্যাক্ট কম, এগুলো কিন্তু না হতে থাকে।
এবার আপনারা মানে বুঝবেন কি করেন যে বাচ্চাটা অটিস্টিক হচ্ছে? বাচ্চাদের ধরুন এই অটিজমের সিমটমস গুলো কিন্তু ছোটবেলা থেকে মানে 6 মাসের থেকে যদি আপনি লক্ষ্য করেন তখন থেকেই কিন্তু মানে লক্ষ্য করতে থাকেন। 6 মাস মানে 6 মাস বয়সী বাচ্চারা কি করেন, তাদের মধ্যে এই বাবলিং বা মুখে আওয়াজ করা এই জিনিসটা কিন্তু কম হতে থাকে, বা 6 মাসের পরে বাচ্চারা কোনো জিনিস পয়েন্ট করে দেখানো বা কোনো কিছু যে এটা তার চাই বা এই জিনিসটা দেখাতে অনেকটা কম করে, বা পরিবেশে সবার সাথে মিশতে খুব কম চায়, বা যখন 1 বছর বয়স হয়ে গেল, 1 বছর বয়সের পর বাচ্চাদের যে ওয়ার্ডিং গুলো আসে, ধরুন কোনো ছোট ছোট কথা বলতে শেখা, দাদা মা বাবা, এগুলো যদি তার মধ্যে ডেভেলপ না হয়, অতিরিক্ত জেদ মানে জেদের জন্য মানে আই কন্ট্যাক্ট না করেন, আপনি ধরুন আপনার বাচ্চাকে ডাকছেন, সে কিন্তু আপনার কোনো প্রতি উত্তর দিচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু তাই বাচ্চাদের মধ্যে কিন্তু আস্তে আস্তে জিনিসটা ডেভেলপের হওয়ার সম্ভাবনা থাকে। বা ধরুন কোনো বাচ্চা কোনো অ্যাবনর্মাল জিনিসের প্রতি চাহিদা, অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চা মানে যেগুলো নোংরা জিনিস, ধরুন আপনার বাড়ির চক পেন্সিল তুলে নিয়ে বাচ্চা খাচ্ছে, বা কোথাও নোংরা কোনো কিছু তুলে নিয়ে পড়ে আছে সেগুলো নিয়ে খাচ্ছে, এগুলোও কিন্তু বাচ্চাদের মধ্যে কিন্তু একটা অটিজমের মানে আর্লি সাইন বলা যায়। তবে একটা কথা বলবো আপনাদের যে এখন ধারণা হয়ে গেছে অটিজম কথাটা নিয়ে কোনো কিছুই হচ্ছে বা একটা কোনো সাধারণ সিমটমস আছে তবেই বাচ্চাকে আমরা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলে আমরা তাকে গণ্য করে দিই, তারপর সেখান থেকে তাকে একটা আলাদা স্কুল, আলাদা পরিবেশ, তাকে কারোর সাথে মিশতে না যে আসে তাকে স্পেশাল চাইল্ড বলা, এইগুলো আমি বলবো কখনো করবেন না। বাচ্চাকে অটিজম ডেভেলপ হতে দেবেন না। যদি এই পরিবেশগত সমস্যার কারণে বাচ্চার অটিজম ডেভেলপ হয়, সেটা কিন্তু সবার আগে বন্ধ করুন। বাবা মা প্রত্যেকেই বাইরে থাকেন, একটা নির্দিষ্ট সময়ের পর নিজের বাচ্চার জন্য কিছুটা সময় বেছে নিন, সেই সময়টা তার জন্য, তাকে ছবি আঁকতে শেখান, তাকে তার সাথে গল্প বলতে শেখান, কথা বলতে শেখান, তার সাথে যতটা সময় পাবেন তার সাথে কথা বলুন। বা এই এটা তো মানে আমাদের সমাজই হয়ে গেছে যে সিঙ্গেল প্যারেন্টস বা শুধু বাবা মার কাছে থাকা, বাচ্চাকে সবার মধ্যে রাখুন। প্রত্যেকটা মানুষের তার জীবনে দরকার আছে, তাহলে দেখবেন আপনার বাচ্চা অনেক বেশি মানে স্বাভাবিক হচ্ছে, সামাজিক হচ্ছে, এই জিনিসটার খুব দরকার। বা তাকে ছোটবেলা থেকেই না স্কুলে না পাঠাতে পারেন, মানে পার্কে নিয়ে যান, বা এই যে ছোট ছোট ক্যাম্প গুলো হয় বাচ্চাদের, সামার ক্যাম্প বা এই সমস্ত জায়গায় নিয়ে যান। যদি একটা বাচ্চার অটিজম ডেভেলপ হয়ে যায় সেখান থেকেও কিন্তু তাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা সম্ভব, শুধু এই ধারণাটা ভুল। তাই কিন্তু আরো 5টা বাচ্চার সাথে মিশতে দিন, তার বয়সী 5টা বাচ্চার সাথে মিশতে দিন, প্লে স্কুলে নিয়ে যান, এরকম না যে তাকে স্পেশাল স্কুলেই ভর্তি করতে হবে, তাকে ওখানে নিয়ে গিয়ে কিছুটা সময় কাটান, দেখুন সে আস্তে আস্তে আবার স্বাভাবিকভাবে ফিরে আসবে। বাবা মারা খুব সক্রিয় হন তাদের বাচ্চাদের প্রতি, দেখবেন সে বাচ্চাটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। এমন কিছু নয় যে অটিজম ডেভেলপ হয়ে যাওয়া মানে একটা বাচ্চাকে স্পেশাল চাইল্ড হিসেবে আমরা গণ্য করে দিই, তাকে সমাজ থেকে আলাদা করে দিই, তাতে কিন্তু বাচ্চাটার আমরা আরো বেশি ক্ষতির দিকে ঠেলে দিচ্ছি। যাই হোক, এবার আসা যায় কিছু ওষুধ আলোচনা করি। আর আরেকটা জিনিস আমরা মানে আমি এটা পড়েছি বা আমার স্যারদের থেকেও শুনেছি, ডক্টর সুনীলমল সরকারের থেকেও শুনেছি কথাটা, অনেক বাচ্চা মানে তার কাছেও কিছু কেস দেখেছি, এমএমআর ভ্যাকসিনটা নেওয়ার পর বা যে কোনো ভ্যাকসিন নেওয়ার পর তাদের ক্ষেত্রে কিন্তু অটিজম ডেভেলপ হচ্ছে, মানে এমন ক্ষেত্রে না যে ভ্যাকসিনটাই রেসপন্সিবল তার অটিজমের জন্য, এটা আমি কখনোই বলবো না। বা হয়তো তার আগে থেকেই কিছু সিমটম ছিল বা এরপরে তার যেটা জিনিসটা ট্রিগার হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমি স্যারকে দেখেছি এমএমআর ইউজ করতে। এমএমআর মেডিসিনটা কিন্তু তার সাথে যদি বাচ্চাটার কোনো কাশি থাকে বা কাশির সাথে পেনিং চেস্ট থাকে, কেন সরি, ইউএসএ তে মানে ইউনাইটেড স্টেটে 1975-এ এমএমআর ভ্যাকসিনটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, তারপরে দেখা গেছে কি 1988-এ মানে 12টা কেস অটিজমের পাওয়া গেছে। তো এই সামওয়্যার কোথাও রিলেট করা যায়, কিন্তু সব ক্ষেত্রে বলা যায় না যে এমএমআর ভ্যাকসিনটাই রেসপন্সিবল, এটা তো হতে পারে না। তাই বা অন্য কোনো ভ্যাকসিন নেওয়ার পর যদি এরকম কোনো বাচ্চা আপনারা দেখেন, মানে হোমিওপ্যাথি ডাক্তারদের উদ্দেশ্যে বলছি, তাহলে কিন্তু আপনারা টরুলা ইউজ করতে পারেন, যে আফটার ভ্যাকসিনেশন বাচ্চাদের ক্ষেত্রে এরকম অটিজম ডেভেলপ করে গেছে। বা টরুলার ক্ষেত্রে আমরা এটা দেখতে পারি রিকারেন্ট বয়েলস হচ্ছে, তার সাথে কিছু বাচ্চাদের ইচিং এক্সিমা দেখা দিচ্ছে স্কিনে অন্য কোথাও, তাহলেও কিন্তু এটা দেখতে পারি। আর আরেকটা ওষুধের কথা বল, এমএমআর বললাম, টরুলা বললাম, সালফারও কিন্তু মানে অটিজমে খুব ভালো কাজ করে। সালফার পেশেন্ট মানে বাচ্চাদের ক্ষেত্রে কি হবে, গায়ের দুর্গন্ধ, অফেন্সিভ অর্ডার ফ্রম দা বডি থাকবে, আর বাচ্চাদের ক্ষেত্রে আইল্যাশটা আনডেভেলপ থাকবে, প্রচন্ড স্লাগিশ, 11টার দিকে খিদে পাবে, খুব নোংরা মানে একটু ফিল্থি মানে নোংরা ধরনের, তারা পরিষ্কার হয়ে থাকতে পছন্দ করবে, জেদ দেখা দেবে, মিষ্টি খাওয়ার প্রবণতাটা প্রচন্ড বেশি হবে বাচ্চাদের ক্ষেত্রে।
আর হ্যাঁ, এই যে মিষ্টি খাবার প্রবণতা বলতে মনে পড়লো আরেকটা কথা, এখনকার এই যে প্যাকেট জাতীয় খাবার যেগুলোতে আর্টিফিশিয়াল কেমিক্যাল মানে ইউজ করছে, বা যে রং ইউজ করে যে লজেন্স গুলো, ক্যাডবেরিজ গুলো বানানো হচ্ছে, এই কেমিক্যালস গুলো কিন্তু বাচ্চাদের, ওই যদি ছোট বাচ্চারা খেতে শুরু করে সেক্ষেত্রে কিন্তু 3 বছর পরে গিয়ে দেখা যাবে তাদেরও কিন্তু একটা ব্রেন ডেভেলপমেন্টের মানে একটা এক ধরনের ক্ষতি আসতে শুরু করছে। তো এই প্যাকেট জাতীয় খাবার থেকে বাচ্চাদেরকে দূরে রাখুন, যত পারেন ঘরোয়া খাবার, ঘরোয়া জিনিস দিয়ে তাদেরকে মন ভোলান। আর মিষ্টি জিনিস, চিনি একদমই বর্জন করুন বাচ্চাদের ক্ষেত্রে। চিনি জিনিসটা কিন্তু তাদের গাট ডেভেলপমেন্টে মানে অনেকটা সময় তাদের খুব সমস্যার সৃষ্টি করে। আরেকটা ওষুধের কথা বলি আপনাদের সাথে, সেটা হলো ক্যালিব্রোম। ক্যালিব্রোমে কি হয়, হাত আর পা বাচ্চাদের মানে কনস্ট্যান্ট চলতে থাকে একদম, যাকে এক কথায় বলা হয় একদম ফিডজেটি হ্যান্ড। আর বাচ্চাদের কথা বলা যদি শিখতে শুরু করে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে স্ট্যামারিং খুব বেশি দেখা যায়। আরেকটা ওষুধের কথা হচ্ছে হিলিয়াম। হিলিয়াম বাচ্চারা কি বলতো, তাদের পরিবেশের সাথে কোনো সম্পর্ক নেই, উইথড্রল ফ্রম এভরিথিং, মানে কারোর সাথে পরিবেশে মিশতে চায় না, মানে সমাজে কি হচ্ছে তার না আছে মোবাইলের প্রতি ইন্টারেস্ট, বা না আছে কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট। হ্যাঁ, আরেকটা কথা, মানে এটা তো না বললে হয় না, মোবাইল এই জিনিসটা থেকে কিন্তু বাচ্চাদেরকে বিরত রাখুন। তারা যদি সর্বক্ষণ এই মোবাইলের মধ্যে ঢুকে থাকে তাহলে কিন্তু তাদের ডেভেলপমেন্টটা হবে কোথায়? আরো 5টা মানুষের সাথে তাকে মিশতে দিন। আরেকটা ওষুধ হলো ওপিয়াম। ওপিয়ামের কি বলুন তো, কোনো কমিউনিকেশন স্কিল তাদের মধ্যে থাকে না, আর বাচ্চারা মানে শুধুই ঘুমাবে, মানে একদম কমাটো স্লিপ যাকে বলবে, আর পেনলেস, তার কোনো ব্যথা যন্ত্রণা কোনো কিছুই সে এসে বাবা মাকে কমপ্লেন করবে না তার এই সমস্যাগুলো হচ্ছে, মানে টোটালি অ্যাবসেন্স অফ পেন। আর ঘুমানোর সময় একটা জিনিস লক্ষ্য করুন, বাচ্চারা কিন্তু চোখটা খোলা রাখবে, ওয়াইড ওপেন আইস, তারা হয়তো ঘুমোচ্ছে কিন্তু চোখের মধ্যে কিন্তু চোখ তার মানে চোখের বেটা খোলাই থাকবে। আরেকটা ওষুধের কথা যদি বলতে পারি, সিনা বাচ্চাদের মধ্যে প্রচন্ড বায়না থাকবে, তাদের মধ্যে কিন্তু কৃমি হওয়ার সম্ভাবনা থাকবে, এটা বায়না করবে, ওটা বায়না করবে, কিন্তু কোনো জিনিসই তার পছন্দ হবে না। সাথে সাথে আপনি যদি সেই জিনিসটা এনে দিন, সে তৎক্ষণাৎ জিনিসটাকে রিজেক্ট করবে। ক্যামোমিলা, এটা তো আমরা সবাই জানি, খুব কমন ওষুধ। ক্যামোমিলার কি হয়, প্রচন্ড রাগ, সাংঘাতিক রাগ, রেগে গিয়ে দুটো গাল লাল হয়ে যাচ্ছে, তার মধ্যে ওই জেদ, অসম্ভব জেদ, কিন্তু কোনো জিনিসই তার পছন্দ হচ্ছে না। একটা ওষুধের কথা বলতে পারি, মানে অনেকটা এই ধরনের, কিন্তু তার সাথে একটা ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকবে, সেটা হলো রিয়াম, মানে ইমপেশেন্ট, তার সাথে মানে সাওয়ার ডায়রিয়া, ডিজায়ার মেনি থিং, বাট কোনো জিনিস তার পছন্দ হয় না। আরেকটা ওষুধ হচ্ছে স্কুটেলারিয়া। স্কুটেলারিয়া বাচ্চাদের কি হয়, একটা নার্ভাস ইরিটেশন হয়, তার সাথে একটা স্প্যাজম হয়, আর কোনো কাজেই সে মন দিতে পারে না। আবারও বলবো, যে কটা ওষুধ আলোচনা করলাম, কোনো বাচ্চাদের যদি আপনাদের এরকম ধরনের ডিসঅর্ডার দেখা যায় বা ধরা পড়ে, অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ দিন। বাচ্চাদের সোশ্যালাইজেশন করুন, মিউজিক থেরাপি করুন, বিহেভিয়ারাল থেরাপি করুন। একদম জিনিসটাকে নিয়ে মানে খুব সাংঘাতিক রোগ এটা ভাববেন না, আস্তে আস্তে ভালোবাসার মাধ্যমে সবার সাথে মিশিয়ে বাচ্চাকে একটা স্বাভাবিক জীবন দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।